যুক্তরাজ্যের লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন ওয়ান এ নিউজে। আজ সেই ৫ই আগস্ট ঠিক ১ বছর আগে এই দিনে শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে চলে গিয়েছিলেন প্রবল গণ-অভ্যুত্থানে। আজকে সেই ৫ই আগস্ট শেখ হাসিনাকে অনেকে পছন্দ করেন, অনেকে ঘৃণা করেন। কিন্তু সবারই একটা আগ্রহ আছে যে কেমন আছেন শেখ হাসিনা? বিদেশে থেকে ভারত থেকে তিনি আসলে কিরকম আছেন এবং তিনি দেশে ফিরবেন কিনা? ১ বছর পূর্তি উপলক্ষে তার কি চিন্তাভাবনা? এইসব বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সঙ্গে আছেন প্রেস ক্লাব ইন্ডিয়ার সম্মানিত সভাপতি জনাব গৌতম লাহিড়ী। দাদা আপনাকে নমস্কার। আপনি কেমন আছেন? আমি মোটামুটি ঠিকই আছি, বলুন। দাদা শেখ হাসিনা আমরা যতটুকু জানি যে দিল্লিতে একটা সুরক্ষিত স্থানে তিনি নিরাপদে আছেন। তো শেষ পর্ব পর্যন্ত আপনি কি জানেন? আমরা শুনতেছি যে তিনি আ মিটিং করতেছেন তার দলের লোকের সঙ্গে বা তিনি দেশে ফিরে আসবেন। আপনার কাছে আসলে এই বিষয়ে আর কি খবর আছে? প্লিজ যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ। যেটা খবর বলতে প্রথম কথা, তিনি সুরক্ষিত স্থানেই আছেন। ভারত সরকারের নিরাপত্তার মধ্যেই তাকে রাখা হয়েছে এবং একজন দেশের প্রধানমন্ত্রী যদি আর দেশে যেখানেই থাকেন, তাকে যেভাবে রাখা হয়, তাকে সেভাবে সেই নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই রাখা আছে। এবং যারা সম্প্রতি দেখা করতে পেরেছেন, তারা দেখেছেন বা জানিয়েছেন যে তিনি অত্যন্ত মানে মানসিক দিক থেকে তিনি আদৌ ভেঙে পড়েননি। যে তার বক্তব্য হচ্ছে তিনি বাংলাদেশের এরকম পরিস্থিতি বাংলাদেশে বহুবার ঘটেছে। এটা প্রতিনিয়তই এরকম একটা নির্দিষ্ট সময়ের পর এরকম পট পরিবর্তন ঘটে। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়ায় এবং ফলে যে পরিস্থিতি বর্তমানে আছে তার একটা পরিবর্তন হবেন বলে তিনি আশা করেন। আর যাদের সঙ্গে তিনি কথা বলছেন, এই মুহূর্তে তিনি রাজনৈতিক ১ বছর পরে রাজনৈতিক বৈঠক শুরু করেছেন। পর্যায়ক্রমে বৈঠক করবেন এবং যেটা ১ম পর্যায়ের বৈঠক পর তারা যে নেতারা দেখা করেছেন তারা জানিয়েছেন যে তিনি বাংলাদেশে ফিরতে অত্যন্ত আগ্রহী। তিনি এভাবে বিদেশের মাটিতে থাকতে চান না। তিনি চান যেমন করেই হোক তাকে দেশে ফিরতেই হবে। ফলে তার ধারণা, তার ফিডব্যাক অনুসারে যে দেশের মানুষও নাকি চাইছেন তিনি ফিরে আসুন। না গৌতম দা ঠিক কারা দেখা করেছেন বলে আপনি জানেন? মানে অনেকেই তো আছে ভারতে এবং তারা কি সরাসরি দেখা করেছেন নাকি জুম মিটিং এ অংশগ্রহণ করেছেন? আমি যেটা শুনেছি যে প্রথমে তো যে ৭ জন দেখা করেছেন, এদের সকলে হয়তো শারীরিকভাবে দেখা করেননি। কেউ দিল্লিতে যারা ছিলেন তারা কেউ চলে এসেছিলেন অন্য কোনো কারণে, চিকিৎসার কারণে। তারা দেখা করেছেন। মূলত প্রেসিডিয়াম সদস্য বলতে যারা আমরা নানক ভাইকে জানি তিনি দেখা করেছেন এবং আরো যে কয়েকজন রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম ইত্যাদি, এরা তো কলকাতায় থাকেন বলে শুনেছি। কলকাতা থেকে জুমে যুক্ত হয়েছেন। কিন্তু নির্দিষ্ট ১ম বৈঠকটা যেহেতু জুমে হচ্ছে এবং শারীরিকভাবে সবাই উপস্থিত হচ্ছে না, এটা ছোট আকারে একটা বৈঠক হয়েছে। এবং এটা রাজনৈতিক বৈঠক, সাংগঠনিক বৈঠক। অর্থাৎ ভবিষ্যতে আওয়ামী লীগের চেহারা কি হবে তার একটা রূপরেখা। এখন এটা খুব গুরুত্বপূর্ণ নয় যে কে উপস্থিত ছিলেন বা কে ছিলেন না। গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে সাংবাদিক হিসেবে মনে হয়েছে, ১ বছর পর শেখ হাসিনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি দেশের বহু মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছেন বা বিদেশেও যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। কিন্তু একটা মানে যেটাকে বলা হয় রাজনীতির পরিভাষায় যে একটা স্ট্রাকচারাল বৈঠক, সেই বৈঠকটা তিনি শুরু করলেন। ফলে আমি শুনেছি এরকম বৈঠক আরো কয়েকটা করবেন এই মাস জুড়ে। এই আগস্ট মাস জুড়েই বৈঠক করবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন তিনি কবে নাগাদ দেশে ফিরতে পারেন। কিন্তু আগামীকাল আমরা শুনতেছি যে ১ বছর পূর্তি উপলক্ষে তিনি দেশে আসবেন এবং এসে তিনি গোপালগঞ্জে অবস্থান করবেন। এরকম কোন সম্ভাবনা আছে কিনা? না, আগামীকাল তিনি ৫ই আগস্টে চলে এসেছিলেন, সেই ৫ই আগস্টে ফিরে যাবেন না এমন কোনো খবর আমার কাছে অন্তত নেই। আমার কাছে অন্তত নেই। আর গোপালগঞ্জে চলে যাবেন কিনা, তিনি তো ৫ই আগস্টে ২৪ সালের ৫ই আগস্টেও গোপালগঞ্জে চলে চেয়েছিলেন। তার ধারণা ছিল যে সেখানকার মানুষ তাকে রক্ষা করবেন। সেটা যে কোনো কারণেই ঘটেনি, সেনাবাহিনীও চায়নি। ফলে তিনি এখন আপাতত সুস্থ সবল আছেন, যেটা সেটা তিনি ভারতে চলে আসার কারণেই আছেন।
না, এটা বলতে পারি যে আগামীকাল তিনি ফিরছেন এমন কোনো সংবাদ আমার কাছে অন্তত আমি নিশ্চিত করতে পারবো। কয়েক মাস আগে ডক্টর ইউনুস বৈঠক করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, এবং সেইখানে তিনি নরেন্দ্র মোদীকে বলেছেন যে আপনাদের দেশে আপনারা হাসিনাকে রাখেন, কিন্তু হাসিনার মুখ বন্ধ রাখতে হবে। যদিও নরেন্দ্র মোদী কোনো কথা দেননি, বাট আপনার কি মনে হয় যে এই যে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করলেন তার দলের কিছু প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে বৈঠক করে, এবং এতে আমি মনে করি অবশ্যই ভারত সরকারের সাহায্য অবশ্যই আছে, তা না হলে তারা কিভাবে দিল্লির সেই সুরক্ষিত স্থানে তারা প্রবেশ করলো। এখন আপনি কি মনে করেন না যে এই ঘটনায় ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকার সম্পর্কটা আরো তলানিতে ঠেকবে? আমার তো মনে হয় না। মনে হয় না এই কারণেই, কারণ বাংলাদেশ সরকারের একটা আগ্রহ আছে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করা। আপনি যদি খবর নিয়ে দেখেন দেখবেন যে গত এক সপ্তাহ জুড়ে বাংলাদেশের নিযুক্ত হাই কমিশনার ভারতে রিয়াজ হামিদুল্লাহ, তিনি যে উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি প্রদেশে তিনি ঘুরেছেন। তিনি সীমান্ত অঞ্চলে গেছেন, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। আর আপনাকে আমি আরো জানিয়ে দিচ্ছি, আগামীকাল তিনি সকালে 5ই আগস্ট তিনি গুজরাটে যাবেন, গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে। এবং এগুলো সবটাই হচ্ছে কিন্তু ভারত সরকারের অনুমতিতেই, ভারত সরকারের সম্মতিতেই। ভারত সরকার, আপনি যদি বলেন শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্মতি দিচ্ছেন, তাহলে বাংলাদেশ সরকারের কাছেও সেই অপশনটা খোলা আছে, তাদেরকেও বাধা দিচ্ছেন, তাদের সঙ্গেও কিন্তু কথাবার্তা বলতে চাইছেন এবং বলছেন। যে কারণে দেখুন, হাই কমিশনার এত ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন, তারপরে ইনি গত সপ্তাহ ধরে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করেছেন, রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছেন, ত্রিপুরার রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। মানিক সরকারের সঙ্গে। মানিক সাহা, উনি মানিক মানিক সাহা, মানিক সরকার আগে ছিলেন সিপিএম দলের, কমিউনিস্ট পার্টির, ইনি বিজেপি। মানিক সাহা। এবং শিলংয়ে তিনি কথা বলতে পারেননি মুখ্যমন্ত্রীর সঙ্গে, মুখ্যমন্ত্রী সেই সময় শিলংয়ে ছিলেন না, আর রাজ্যপাল অসুস্থ হয়ে গিয়েছিলেন, সেই তার সঙ্গে কথা বলা যায়নি। কিন্তু তিনি সবগুলোই করেছেন এবং তিনি, আমি যেটা জানি যে তিনি গুজরাটে যেমন যাচ্ছেন, এরপরে তিনি উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের কাছেও যাবেন, এখানেও কথা বলবেন। তারপরে ধরুন দক্ষিণ ভারতের বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রী, অর্থাৎ তিনি একটা ভারতের সমস্ত প্রদেশের সঙ্গে, এটা কি ইউনিট সরকার চাইছে বলেই তো করছেন। রিয়াজ হামিদুল্লাহ তো একজন সরকারি আমলা, তিনি কি সিদ্ধান্ত নিতে পারেন? নিশ্চয়ই নিতে পারেন না। তার মানে আমি বলতে চাইছি যে ইউনিট সরকারও চাইছে, এত নিকটতম প্রতিবেশী। আচ্ছা, ভারত সরকারও কিন্তু চাইছে, দুটোই কিন্তু, মানে এটা একতরফা নয়। সরি দাদা, মানে ভারত সরকার চাইতেছে এটা কিভাবে আমরা বুঝতে পারলাম না, কারণ ভারত সরকার কিন্তু অনেকগুলো চুক্তি বাতিল করেছে। না, অনেকগুলো চুক্তি চুক্তি তো কোনো বাতিল করে, বাতিল হয়নি। চুক্তি চুক্তি না তো, কোনটা বাতিল, চুক্তি না, কোন চুক্তি চুক্তি না, বাতিল হয়েছে? সরি, আমি ভুল বলেছি, চুক্তি না, মানে তারা কিছু ট্রেড অপশন বাতিল করেছে, যেমন তাদের স্থলপথ দিয়ে আর আর কাপড় চোপড় যাবে না, কিছু বাণিজ্য চুক্তি হয়তো বাতিল করেছে। এবং আমরা কোনো দেখতেছি যে চুক্তি বাতিল হয়নি, আবার বলছি কোনো চুক্তি বাতিল হয়নি। সীমান্তে আমরা দেখতেছি আমদানি যে আমদানি রপ্তানি স্থগিত আছে, এই যে আমদানি স্থগিত আছে। রপ্তানি স্থগিত আছে। কিন্তু ধরুন বাংলাদেশও তো করেছে। বাংলাদেশ স্থলপথে ভারত থেকে তুলা আমদানি বা যেটা ভারত থেকে রপ্তানি হতো, সেটা বন্ধ করেছে। সেটা কিন্তু প্রথম করেছে ইউনূস সরকার। পরে ভারত তার ব্যবস্থা হিসেবে সেগুলো নিয়েছে। ফলে এই যে বিষয়টাকে আপনি যেটা বলছেন, আপনাকে বললাম তো যে ভারত বাংলাদেশের যিনি প্রতিনিধি, তিনি গোটা ভারতবর্ষের সমস্ত সরকারি পর্যায়ে বৈঠক করছেন। এবং আমি শুনেছি তিনি যে ঘুরে এসে তিনি যে রিপোর্ট পাঠিয়েছেন বাংলাদেশকে, তাতে তিনি বলেছেন মেঘালয়ের যে ডাউকি বন্দর, সেই বন্দর স্বাভাবিক আছে। সেখান থেকে ভারতের মেঘালয়ের যে কি বলে ওটাকে, পাথর, যেটা বাংলাদেশের কনস্ট্রাকশনের কাজে লাগে, সেই পাথরের লরি, সার লরি বাংলাদেশে যাচ্ছে। আগরতলা থেকেও, আগরতলার ওই বন্দর থেকেও তিনি দেখে এসছেন যে ও প্রান্ত থেকে মাছ আসছে, এ প্রান্ত থেকে আর কিছু যাচ্ছে, আসা যাওয়া চলছে, আমদানি রপ্তানি চলছে, তিনি দেখে এসছেন। এবং আহ কিন্তু হ্যাঁ, মানুষের আসা যাওয়াটা কমে গেছে, তার কারণ মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা, এগুলো ট্যুরিস্ট ভিসা বন্ধই আছে, আর মেডিকেল ভিসা খুব সীমিতভাবে দেওয়া হচ্ছে। আমার মনে হয়েছে 1 বছর পরে সম্পর্কটা যে তলানিতে যাচ্ছিল বলে আশঙ্কা করা হচ্ছিল,
সেটা তলানির থেকে বরঞ্চ একটু আমি বলবো বরফ গলা শুরু হয়েছে। একটু বড় আমি বলা বলছি শুরু ওই যে হয়েছে। এখন যে উষ্ণতায় পর্যায়ে পৌঁছেছে সেটা আমি বলতে পারছি না, সেরকম কোনো লক্ষণ আমরা দেখিনি। কিন্তু বরফ গলার একটা প্রক্রিয়া দেখা গেছে, এবং এটা কিন্তু এক হাতে তালি বাজে না, তালি দু আমরা হাতেই বাজতে হবে। জি, অনেক ধন্যবাদ। আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে নরেন্দ্র মোদী সরকার তারা অনেককেই বাংলাদেশী অনুপ্রবেশকারী বলে তারা রাতের অন্ধকারে সীমান্তের ওদিকে ঠেলে দিচ্ছেন। এদের অধিকাংশই বাংলাদেশী, কিছু ভুলে ২-১ জন ভারতীয়কেও ঠেলে দিচ্ছেন। কিন্তু এর বিপরীতে আমরা দেখতেছি যে হাজার, হাজার আওয়ামী লীগ নেতাকর্মী তারা কলকাতাতে অবস্থান করতেছেন। আমরা খবর পাচ্ছি তারা ব্যবসা-বাণিজ্য কিনতেছেন, অনেক অবৈধ টাকা নিয়ে গিয়েছেন। তারা বাড়িঘর কিনতেছেন। তারা সেখানে পুরো ফ্যামিলি হিসাবে একদম আধার কার্ড নিচ্ছেন। তাহলে একদিক দিয়ে ভারত সরকার ভুল করে তাদের নিজেদের নাগরিককে ঠেলে দিচ্ছেন। আজকে দিলীপ কুমার নামে একজন আত্মহত্যা করেছেন। আপনি নিশ্চয়ই খবর পেয়েছেন। অন্যদিকে আবার আওয়ামী লীগকে তারা রক্ষা করতেছেন। পৃথিবীর ইতিহাসে কি আপনি মানে দেখাতে পারবেন যে এক আরেকটা দেশের সরকার, আরেকটা দেশের একটা রাজনৈতিক দলকে এভাবে প্রোটেক্ট করতেছে? এটা আসলে আপনি আপনি কি কি মনে করেন এটা? আমরা ভারতীয়রা করে থাকি, এটা করে থাকি কারণ হচ্ছে আমরা দলাই লামাকে রেখেছি, চীনের ভ্রুকুটিকে উপেক্ষা করে। আমরা অতীতে শ্রীলঙ্কার যারা বিদ্রোহী তাদের রেখেছি, আফগানিস্তানের যে আগের সরকার ছিল তাদের রেখেছি। কিন্তু আপনাকে একটা কথা, এই যে আপনাদের অনেক সময় না অনেক কিছু ভুল তথ্য থাকে। যেমন কোনো বাংলাদেশী পক্ষে কোনো বাড়ি বা সম্পত্তি কেনা সম্ভব নয়, আধার কার্ড থাকলেও সম্ভব নয়। কেনা যায় না, কেউ বাড়ি কেনেননি। আপনি যদি গ্যারান্টি দিতে পারেন, একটা প্রমাণ দিতে পারেন যেরকম বাড়ি কিনেছেন বা কিছু আছে, নিশ্চিতভাবে যদি দেন, নেই। আমি বলতে পারি পরের দিন সেটা বাতিল করে দেওয়ার ব্যবস্থা আমি নিজে হাতে করব, আমি নিজে হাতে দায়িত্ব নিয়ে করব। এক। দুই হচ্ছে হাজার হাজার, এই সংখ্যাটা কোথা থেকে পাচ্ছেন আমি জানি না। ১০০-র ওপর এমপি তো আপনার জেলে রয়েছে বাংলাদেশে, সেই সংখ্যাটা তো পরিষ্কার তথ্য প্রকাশিত হয়ে গেছে। ১০০-র ওপর এমপি, আওয়ামী লীগের এমপি জেলে আছেন, বহু মানুষ লুকিয়ে আছেন। ভারতে আছেন নেতাকর্মী, নেই আমি এরকম অস্বীকার না, করছি ওরা না, ওরা আছেন অনেকে তারা। ধারণা করতেছেন অনেকে যে বৈধ, ৪৫ থেকে ৫০ হাজার হাজার হাজার। মতো। না, এটা আমার প্রথম দিনের ঘটনায় আমি নিজে বলেছিলাম, বুঝলেন? আমি নিজে একটা ইউটিউব চ্যানেলকে বলেছিলাম যে আমার নিজের ধারণা ৩০-৩৫ হাজার এরকম লোক এখানে চলে, হয়তো ৫ই আগস্টের পর চলে এসেছিল, কিন্তু এই মুহূর্তে সংখ্যাটা ভারতে অত্যন্ত কম। এবং এতটা নয়, অনেকে বিদেশে চলে গেছেন, অনেকে অন্যত্র যারা যেতে পেরেছেন। যে সব নেতাকর্মীর এরকম লাখ লাখ কোটি কোটি টাকা আছে তাও নয়, খুব দুঃস্থ অবস্থায় আছেন। আমি তাদের সঙ্গে আমার কথা হয়, দেখা হয়, আমি জানি কি করুণ অবস্থায় তারা আছেন আর কি। রোজগার নেই, কোনো এখানে ইনকাম করতে পারছেন, যেটুকু সম্বল নিয়ে এসেছিলেন সেই পুঁজিটা ১ বছরের মধ্যে প্রায় শেষ হয়ে যেতে চলেছে। ফলে মহা আনন্দে আছেন বলে এমন কিন্তু একটা আমরা ধারণা তো বা প্রচার আমরা তো কোনো। দেশ থেকে শুনি তারা কোটি, কোটি টাকা নিয়ে ভারতে রাজার হালে আছেন। না, সে তো আমি শুনলাম যে আপনাদের এই গত ১ বছরের মধ্যে আপনাদের সমস্ত নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকা কামিয়েছে। কোনটা সত্যি আমি জানি না। এগুলো তো শোনা কথা। আপনি শুনেছেন, আমিও শুনেছি। আপনাদের যারা ছাত্র নেতা যে ধরনের বিদেশি গাড়ি চাবে, ২০ টাকা বেতনে টিউশনি করতো, এখন কোটি কোটি টাকা দামের গাড়ি চড়ে। কোটি কোটি টাকা চাঁদাবাজির খবর রোজ দেখবেন। ব্যবসায়ীরা, শিল্পপতিরা আতঙ্কিত আপনাদের। তারা রোজ ফোন করে জানাচ্ছেন যে এমন করে হোক বাঁচান। আরে আমরা কোত্থেকে বাঁচাবো? নিজের বাংলাদেশের মানুষ বাংলাদেশকেই বাঁচাবে। চাঁদাবাজি যদি অতীতেও ছিল, চাঁদাবাজি এখনো আরো বেড়েছে, ভয়ঙ্কর জায়গায় গেছে। এক দলেরই লোক আরেক নিজের দলের লোককে খুন করে দিচ্ছে চাঁদা না দেওয়ার। এবং বাংলাদেশের বর্তমানে একটা চাঁদার অরাজক চাঁদার অবস্থা। এই অরাজক চাঁদার রেট অবস্থা। আরো বাড়তেছে। চাঁদার রেট হ্যাঁ, আগের চেয়ে চাঁদার রেট আগের চেয়ে বাড়িয়ে বাড়িয়ে দিয়েছে। তবে এটা তো খাজনা। হতে পারে, আমি জানি না। আমি আমার মনে সেটা হয় জানি না, আমি জানি ওই যে আমি কথা আছে জানি না না। যে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। হতে পারে, এটা ঠিক কথা। এটা ঠিক, আপনার সঙ্গে একমত আমি। এটা আমি আ একমত। আমি আমি আপনাকে শেষ ২ টো প্রশ্ন করব। একটা হচ্ছে যে আপনি তো অনেক হ্যাঁ। খবর রাখেন। সেটা হচ্ছে যে আমরা শুনেছি যে শেখ হাসিনা একটা প্রবাসী সরকারের ডাক দিবেন। যে প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী থাকবেন তিনি এবং বাকি এবং সেই মুক্তিযুদ্ধের সময় যেমন প্রবাসী সরকার গঠন করেছিলেন ঠিক অনুরূপভাবে একটা প্রবাসী সরকার গঠন হবে। এরকম একটা সম্ভাবনা আসলে আছে কিনা? না, প্রবাসী সরকারের সম্ভাবনা কিছু আমি জানি না, নেই। আমার মতে নেই। কারণ প্রবাসী সরকারের যে মন্ত্রী বা হবেন বা যারা ছিলেন, তারা অনেকেই দেশের বাইরে, ভারতের বাইরেও আছেন। বাংলাদেশে না, এটি ভারতের বাইরে আছে। ফলে তাদের বাদ দিয়ে কোনো মন্ত্রিসভা তৈরি হচ্ছে এরকম নয়। কিন্তু আমি যেটা জানি, যেটা হয়তো হতে পারে,
ভবিষ্যতে আওয়ামী লীগ বা নেতৃত্ব বলবো না, আওয়ামী লীগের তিনি হয়তো কোনো আন্দোলনের ডাক দেবেন, যেটা 2000 আপনাদের ওখানকার একটা ধরন আছে না, কেয়ারটেকার সরকার সহজে যেতে চায় না, যতক্ষণ না মানুষ আন্দোলন করে ঘাট ধাক্কা দিয়ে তাড়ায়, তার আগে পর্যন্ত নির্বাচন দিতে রাজি হয় না, মুখে বলে কিন্তু নির্বাচন দেয়। ফলে এইটা একটা ব্যাপার যে এই আন্দোলনের কথা আমি জানি সেরকম একটা পরিকল্পনা হচ্ছে। আপনি যদি বলেন নীল নকশা, আমি বলেছি অনেককে যে হ্যাঁ, নীল লাল সবুজ রং বলতে পারবো না, একটা নকশা ডেফিনেটলি তৈরি হচ্ছে। এই ঘটনা যে আওয়ামী লীগ চুপ করে বসে থাকবে না এটাই হচ্ছে খবর, কিন্তু একা পারবে কি পারবে না সেটা পরের বিষয়, ভবিষ্যৎ বলবে। জি, এখন আপনি সরি একটু আগে বললেন যে শেষ প্রশ্ন যে শেখ হাসিনা ফিরবেন, ঠিক কবে ফিরবেন কিভাবে ফিরবেন সেটা আপনি নির্ধারিত করে বলেননি, বাট ফিরবেন। কিন্তু যদিও এখানে মানে গোপালগঞ্জ যা ঘটেছে, এখানে হিউম্যান রাইটস ওয়াচ সমালোচনা করেছে, আইন সালিশ কেন্দ্র বলেছে সেটা অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে, কিন্তু 5 জন মারা গেল, শেখ হাসিনা বলতেছেন গণহত্যা। কিন্তু শেখ হাসিনা যে হাজার হাজার লোক হত্যা করে পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ আছে। আপনি অবশ্যই একটু আগে বললেন যে শেখ হাসিনা বিমর্ষ না, তিনি আত্মবিশ্বাসী এবং তাকে দেখে খুব ভালোই মনে হয়েছে। যারা দেখেছে তারা আপনাকে তথ্য দিয়েছেন। এখন আ যদি বিএনপি, এনসিপি, জামায়াত ইসলামী এরা এরা কিন্তু নিজেদের ভিতরে মতভেদ থাকলেও আওয়ামী লীগকে তারা ১ ইঞ্চি জমি ছাড় দিতে রাজি না। ওদিকে শেখ হাসিনার বিরুদ্ধে জাতিসংঘের একটা প্রতিবেদন আছে। বিবিসি একটা প্রতিবেদন করেছে, আপনি অবশ্যই দেখেছেন। আল জাজিরা করেছে, সেখানে একাধিক স্ক্রিনশট ফাঁস হয়েছে। ভয়েস অফ আমেরিকার একটা আসতেছে। এই সব মিলিয়ে মানে শেখ হাসিনা ঠিক কিভাবে আসবেন? দেশে তার বিরুদ্ধে বিচার অলরেডি শুরু হয়ে গিয়েছে। মানে কিভাবে আসবেন? এবং আপনি জানেন যে গোপালগঞ্জের গণহত্যার প্রতিবাদে একটা হরতাল পালন করেছে। সেই হরতালটা প্রচন্ডভাবে ফ্লপ হয়েছে। মানে আপনি কি মনে করেন যে আসলে কি এগুলো শেখ হাসিনার মুখের কথা যে হ্যাঁ আমি যাব। কিন্তু আপনার কি মনে হয় যে বাস্তবতা তা বলে? অপেক্ষা করুন, আমার মনে হয়েছে এই বছরের মধ্যেই তিনি যাবেন, এই বছরের মধ্যেই যাবেন। মানে এই বছরে আজকে আপনি যে অবস্থা বাংলাদেশে দেখছেন সে অবস্থাটা এই বছরের মধ্যে থাকবে না। আপনার যুক্তিগুলো কি? এটা আমাদের দৃঢ় বিশ্বাস, এই অবস্থা থাকবে না। আমি বলছি না যে দেখুন, ভারতীয় হিসেবে আমি এটা মনে করি না যে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে সেটা আমরা সাহায্য করে দেবো, এই ধারণা আওয়ামী লীগের বহু লোকের আছে। এটা ভুল ধারণা। আপনাদের মানুষকেই যেরকম তারা আন্দোলন করে, একটা বিক্ষোভ করে, বিপ্লব করে শেখ হাসিনাকে অধিষ্ঠিত করিয়েছে, ভবিষ্যতে এরকম আরো একটা আন্দোলন হয়ে অন্য কিছু ঘটনা ঘটতে পারে, কিন্তু সেটা করতে হবে বাংলাদেশের মানুষকে, ভারত থেকে কিছু করার নেই। এটা ব্যাপারে ভারতের কোনো ভূমিকা নেই। সুতরাং আমি যে আপনাকে যেটা বলছি, আমি সাংবাদিক হিসেবে তথ্যের ভিত্তিতে কাজ করি। সেই তথ্যটা হলো, আমি জানতে চাইলাম যে আলোচনা কি হয়েছিল। আলোচনায় নির্দেশ হচ্ছে যে সাংগঠনিক প্রস্তুতি এবং ওনার দেশে ফেরা। কিভাবে ফিরবেন সেটা হয়তো একদিনের বৈঠকে তো ঠিক হয় না, ভবিষ্যতে আরো কয়েকটা বৈঠক হবে। তবে 31শে আগস্টের মধ্যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত তারা নেবেন, এবং সেই সিদ্ধান্তটা নিশ্চয়ই আমি, যদি আপনার সঙ্গে যোগাযোগ থাকে তাহলে আপনাকে আমি জানিয়ে দেবো। প্লিজ দাদা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। তাহলে আপনি বলতেছেন যে ৩১শে আগস্টের ভিতরে সিদ্ধান্ত হবে। আচ্ছা, আমার এই শেষ প্রশ্ন আমি বলেছি, কিন্তু এই প্রশ্নের একটা লেজ আছে অবশ্য। যে আপনি কি মনে করেন যে অনেকেই বলতেছেন এবং অনেকে 100% সিউর যে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা ক্ষমতায় আসবে। তাহলে আপনি কি মনে করেন যে তাহলেই বিএনপি ক্ষমতায় আসলেই আসলে ভারত সরকার বিএনপির সঙ্গে যোগাযোগ করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে এবং একটা রাজনৈতিক একটা স্পেস দিবে যাতে তিনি রাজনীতি করতে পারেন? এই ধরনের কিছুটা কি হতে হওয়ার সম্ভাবনা আছে কিনা? মানে আপনার কি মনে হয়? বাংলাদেশের অতীত ইতিহাসে এমন ঘটনা ঘটেছে, যখন এর আগে 111-এর সরকার হয়েছিল, তাদের সঙ্গে ভারত সরকারের আলোচনার পর খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজনকে জেল থেকে মুক্তি দিয়েছিল সরকার। তারপরে উভয় দলই একত্রে আন্দোলন করেছিল। দেখুন, বিএনপির সঙ্গে তো যে বিএনপিকে যদি বাংলাদেশের মানুষ নির্বাচিত করে, ভারতের কি অধিকার আছে সে ব্যাপারে প্রশ্ন করার কোনো অধিকার নেই। ভারতীয় হিসেবে আমি মনে করি অধিকার নেই সেই সরকারের সঙ্গে। হ্যাঁ, এটা ঘটনা যে নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্কটা রাখা অনেক সুবিধা হয়, কিন্তু তবুও দেখুন অতীতে আপনি যদি দেখেন, কেবলমাত্র শেখ হাসিনার সময় ভারতের সঙ্গে সম্পর্ক খুব উন্নত হয়েছিল এটা ঘটনা, কিন্তু সেটাই একমাত্র তা নয়। 111-এর সময় কিন্তু ডিউটি ফ্রি অ্যাক্সেস বাংলাদেশকে দেওয়া হয়েছিল, তখন কিন্তু সামরিক সমর্থিত সরকার ছিল। ডিউটি ফ্রি অ্যাক্সেস যেটা বাংলাদেশ আজও এনজয় করে, সেটা কিন্তু সামরিক আমলে দেওয়া হয়েছিল। দেখুন, জিয়াউর রহমান তো সার্কের অন্যতম প্রতিষ্ঠাতা, তখন তো রাজীব গান্ধী গিয়েছিল বাংলাদেশে।
পরবর্তীকালে ধরুন খালেদা জিয়ার সময় সরকারে বা এরশাদের সময় বুঝি তিস্তা চুক্তির প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, অনেকে ভুলে গেছে। এবং পরবর্তী সময়ে খালেদা জিয়ার সময়ও তিনি এসেছিলেন বাণিজ্যিক চুক্তি যেগুলো হয়েছিল, সেগুলো আজকে যে বাণিজ্যিক যে সম্পর্ক দেখছেন তার ভিত্তিতে কিন্তু খালেদা জিয়ার সময় কিন্তু সেই সরকারের আমলে তখনকার যারা বাণিজ্য মন্ত্রী ছিলেন তাদের সঙ্গে কথা যদি বলেন আপনি জানতে পারবেন যে তারা কি ধরনের উদ্যোগ নিয়ে কি ধরনের সম্পর্ক তৈরি করে। সম্পর্কের একটা টানাপোড়েন থাকেই, সেটা তো অন্য বিষয়। আর তাতে ধরুন আমি ৩ জন লোকের মধ্যে একজনকে বেশি পছন্দ করতে পারি, প্রত্যেক মা তার এক সন্তানকে বেশি পছন্দ করেন বলে অন্য সন্তানদের অভিযোগ থাকে। এটা মানুষের প্রকৃতি বা নেচার, এটা কোনো ব্যাপার না। তার মানে যে অন্যদের উপেক্ষা করা হবে এরকম নয়। বিএনপি ক্ষমতায় এলে ভারত বিএনপির দিকে চোখে তাকাবে না, এর আদৌ নয়। ভারতের পক্ষেও উপেক্ষা করা সম্ভব নয়, নিকটতম প্রতিবেশী। বাংলাদেশ যদি সমৃদ্ধশালী, শান্তিপ্রিয় এবং একটি সুখী বাংলাদেশ না হয়, সেটা বাংলাদেশের জন্য যতটা খারাপ তার ১০ গুণ খারাপ ভারতের জন্য। কেন সেখানে জঙ্গিবাদ, এই ধরনের অনেক বিচ্ছিন্নতাবাদের ঘটনা এগুলো ঘটতে থাকে, যেগুলো এই কারণে একটি নির্বাচিত সরকার থাকলে তারা সঠিকভাবে সেটা করতে পারে। আজ যেটা হচ্ছে কেয়ারটেকার সরকার, একটি নাম অন্তর্বর্তী, আদতে কেয়ারটেকার সরকার। ফলে কেয়ারটেকার সরকারের সঙ্গে সম্পর্কটা অনেকটাই কি কাজ চালানোর সম্পর্ক হয়, সেটার জন্য মৌলিক আজকে কোনো ভারত সরকার চাইলেও তিনি ভারত সরকার কোনো চুক্তি স্বাক্ষরিত করতে পারবে না, কারণ নির্বাচিত সরকার না। তো তার দায় কে নেবে? যারা চুক্তি করেছেন অন্য যারা সরকার, তারা কি কারণে করেছেন আমি জানি না। কোনো কারণে যদি ইউনূস না থাকেন ক্ষমতায়, তো সেই চুক্তিগুলোর মানে কি হবে? কিন্তু দেখুন ভারত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় চুক্তি, শেখ হাসিনা থাকাকালীন চুক্তি, সেগুলো সবই কিন্তু আজ কিন্তু বিদ্যমান, কোনোটাই বাতিল হয়নি। এবং সেই চুক্তিগুলো কি পরবর্তীকালে যত সরকার এসছে কেউই প্রকাশ করে। বঙ্গবন্ধুর সঙ্গে যখন ইন্দিরা গান্ধীর চুক্তি হয়েছিল, সেই চুক্তির পরবর্তীকালে যখন খন্দকার মোস্তফা সরকারে আসেন, তিনি কিন্তু সেই চুক্তি প্রকাশ করেন। আর তখন কিন্তু মৌলানা ভাসানী বলতেন ওই চুক্তির মানে বাংলাদেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে ভারতের কাছে। চুক্তিটা কি আজও কেউ এখনো জানে না, এখন নাকি কথা চলতেছে? এখনো কেউ জানে না। তো ইউনূস তো ১ বছর ক্ষমতায় আছেন, আপনারা ওনাকে প্রশ্ন করুন না, চুক্তিগুলো প্রকাশ করুন না। যাদের চুক্তি হয়েছে দেশ বিরোধী চুক্তি, চুক্তিগুলো দেখা যাক না কতটা দেশ বিরোধী হয়েছে। তাহলে বাংলাদেশের মানুষ, আমরা ভারতীয় একটু উপকৃত হব, একটু লাভবান হব, জানতে যে সত্যি আমরা কিভাবে বাংলাদেশকে লুট করছিলাম সেটা একটু জানা দরকার না? সেই চুক্তিগুলো কেন প্রকাশ করছেন না? সাহস থাকলে করুন। আসলে কিছু নাই, এগুলো রাজনীতির জন্য বলতে হয়, বলা হয়। এই ভারতের ক্ষেত্রে হয়, এই চুক্তি করে এসছেন নরেন্দ্র মোদী, দেশকে তিনি বিক্রি করে দিলেন। এই চুক্তি আগে মনমোহন সিং হয়নি, নিউক্লিয়ার ডিল করেছিলেন, বিজেপি অভিযোগ তুলেছিল উনি দেশকে বিক্রি করে দিলেন। দেশ এত সহজে বিক্রি হয়ে যায় না বিরোধী দলের কাছে। আপনাদের বাংলাদেশের এক লেখকের কথা আমি জানি, তিনি কিন্তু আওয়ামী লীগ পন্থী লেখক না, তিনি খুব ক্রিটিক্যাল লেখক, এবং তিনি তার একটা বইতে লিখেছিলেন যে বাংলাদেশকে খুব সহজেই এই বিক্রি করে দেওয়া যায়। কারণ যেই চুক্তি করে সেই অপোজিশন বলে বিক্রি হয়ে গেছে। যাই হোক, এনিওয়ে সেটা কথার কথা। আসল কথা হচ্ছে না, আমি মনে করি ধরুন ভারত বাংলাদেশের সম্পর্কটা সত্যিই আমরা দুদেশের জনতার জন্য একটা প্রয়োজন। এটা এর মধ্যে ভুল ভ্রান্তি যাই আছে সব থাকতে পারে, হতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। সেটাকে কাটিয়ে সুস্থ স্বাভাবিক সম্পর্ক রাখার একটা উদ্যোগ ইউনূস সরকারের পক্ষ থেকে আমি দেখতে পাচ্ছি। এবং ভারত সরকারকে বলতে পারেন যে আপনারা আপত্তি হতে পারে যে অন্যদের কেন রাজনীতি করতে দিচ্ছেন, সেটা ভারতের একটা উদারনীতি, সকলকেই তারা সুযোগ দেয়। বিএনপির সঙ্গে তো যোগাযোগ আছে গোপনে, আপনাদের বলেছি কিনা জানি না, আমরা জানি যোগাযোগ আছে, যোগাযোগ আছে আমাদের। তো আপনাদের বিএনপির তো এক বড় নেতা ভারতে কতদিন ছিল বলুন তো? কেউ তো প্রশ্ন, খালেদা ৯ বছর ছিল, ৯ বছর। আপনার শেখ চিনি তো নাকি ওখান থেকে হারিয়ে গিয়েছিলেন, না কিন্তু বাংলাদেশ থেকে হঠাৎ হারিয়ে গিয়েছিলেন। তা হারিয়ে যাওয়ার পর কই শেখ হাসিনা তো বলেননি তোকে ফেরত দিন, উনি তো না কিন্তু স্বেচ্ছায় সরকার পরিবর্তনের পর ফেরত গেছে। কিন্তু উনার বিরুদ্ধে জামাত ইসলাম অভিযোগ করে যে উনি নাকি সেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর তত্ত্বাবধানে ছিলেন এই ৯ বছর, এবং গোয়েন্দা সংস্থা ওনাকে ট্রেন করেছে যে কিভাবে বিএনপি ক্ষমতায় আসলে উনি আবার বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করতে পারেন। বিক্রি করে দেবে, বিক্রি করে দেবে। বিক্রি বললাম না, দেশটা সহজ, বিক্রি করাটা খুব সহজ জিনিস। মাছের বিক্রির মতো হয়, সহজেই বিক্রি করে দেওয়া যায়। আমরা যখন তখন শুনুন, একটা সময় তো আওয়ামী লীগের লোকেরা তাজউদ্দিন আহমদকে ভারতের চর বলেছে, তাই না?
এটা একটা বাংলাদেশের লোকেদের একটা, আর বাঙালির যদি দোষ বলেন, দোষ হচ্ছে দুজন বাঙালি এক হলে না তিনটে পলিটিক্যাল পার্টি তৈরি হয়। বাঙালিদের একটা ব্যাপার আছে, বুঝলেন, একজন আরেকজনকে কিছুতেই কাছে আসতে দেয় না। মনে হয় যে এইটা একটা সমস্যা, জিনের সমস্যা আমাদের, বোধ হয় রক্তের জিনের মধ্যে কিছু একটা আছে, যে আমরা এই গোষ্ঠীবাজিতে খুব দেখি, আর গুজবে চলি, গুজবে খুব বিশ্বাস করি। গুজব আমাদের কাছে মানে গোয়েন্দা কাহিনীর মতো গুজব পড়া হয়, বুঝলেন। আসলে আমরাও চাই ভারত এবং বাংলাদেশের সম্পর্ক উন্নত হোক, এতে দুই দেশই লাভবান হবে। এবং সে তো বটেই। আসলে পৃথিবীতে যদি ভারতের সঙ্গে একটা দেশের মিল পান, সংস্কৃতি, ধর্ম, ইতিহাস, চেহারা সবকিছু আমাদের কিন্তু ভারতের সঙ্গেই আমাদের সবচেয়ে বেশি মিল। তো ঠিক কথা। সুতরাং যদি আমাদের সম্পর্ক ভালো হয়, আমরা দুই দেশই উপকৃত হব। জনাব গৌতম লাহিড়ী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।